2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান এর অ্যাসাইনমেন্টটির সলিউশন আমি দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। প্রথম কলামে দেয়া আছে অ্যাসাইনমেন্ট নাম্বার। এই অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে হিসাবের বইসমূহ। 2 নাম্বার ঘরে দেয়া আছে উদ্দীপকটি বা সহায়ক তথ্য, যে তথ্য থেকে আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। 3 নাম্বার ঘরে দেয়া আছে শিখন ফল, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি তৈরি করলে আমরা কি কি শিখতে পারবো। আর 4 নাম্বার ঘরে দেয়া আছে আমরা যে অ্যাসাইনমেন্টটি তৈরি করব সেটা মানে কিভাবে তৈরি করব ওইটার একটা দিক নির্দেশনা। আর পরের ঘরটা দেয়া আছে কি নির্দেশক, অর্থাৎ আমরা এটা দেখে দেখে ক, খ, গ, ঘ এবং অ, এই 5টি আমরা উত্তর লিখব, এই 5টির উত্তর লিখব। তবে এই 5টি উত্তর লেখার সময় আমাদেরকে দেখতে হবে ওই পাশের যে 4, 3, 2, 1 এই যে 4টা ঘর আছে না, সেই ঘরগুলো একটু আমাদেরকে পড়তে হবে। আমরা সব সময় এই 4 যে ঘরটার মধ্যে লেখা আছে সেই ঘরটি ভালো করে পড়ব, কি বলছে করার জন্য সেটি দেখে আমরা উত্তরগুলো লিখব। ওকে, যেমন এখানে বলা আছে ক নাম্বারে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ। তো আমরা হিসাব জানি, হিসাব চক্রের ধাপ অনেকগুলো, তো আমরা সবগুলো ব্যাখ্যা করব না। আমরা যদি 4টি ধাপ ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদেরকে 4 দিবে। ওকে, আর যদি 2টি ধাপ ব্যাখ্যা করি 3 দিবে। 3টি ধাপ যদি ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদেরকে 3 দিবে। 2টি ধাপ ব্যাখ্যা করতে পারলে 2 দিবে। 1 ধাপ ব্যাখ্যা করলে 1 দিবে। তো এই ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখব সেটা দেখো তোমরা। হিসাব চক্রের ধাপ ব্যাখ্যাকরণ। তো প্রথমে আমরা হিসাব চক্রটি আমরা এভাবে লিখব। তারপরে আমরা এখান থেকে, যেহেতু এখানে বলা হয়েছে 4টি ধাপ উদাহরণ সহ লিখতে হবে, আমরা 4টি ধাপ উদাহরণ সহ এইভাবে লিখব, এইভাবে লিখব। ওকে, তবে তার আগে আমাদেরকে হিসাব চক্রটি চিত্র আকারে এভাবে দেখাতে হবে। পরের প্রশ্ন খ নাম্বার 2, 5, 9 ও 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন। আমরা এই 2, 5, 9 এবং 20 এই 4টি লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন করব। অনেকেই যে ভুলটা করে আর কোনো কিছু না দেখে এই 4টি লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রদর্শন করে ফেলে। ওকে, ম্যাক্সিমাম ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিওতে এই কাজটা করছে, যেটা ভুল। আমাদেরকে দেখতে হবে এই 4-এর জন্য কি বলছে, 4 পাওয়ার জন্য কি বলছে। বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ 4টি লেনদেনের প্রভাব প্রদর্শন করতে পারলে আমাকে 4 দিবে। তো যে কাজটা করতে হবে, প্রথমে প্রারম্ভিক উদ্বৃত্ত যেটি আছে সেটি আমাদেরকে বসাতে হবে, তারপর আমাদের ওই 4টি লেনদেন আমাদের হিসাব সমীকরণে বসাতে হবে। তো প্রারম্ভিক উদ্বৃত্ত জিনিসটা কি? প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে এই যে আমরা অঙ্ক করতেছি জুনের, মানে 2021 সালের জুনের 1 তারিখে কি কি সম্পদ এবং কি কি দায় আছে সেটি আমাদেরকে বসাতে হবে। এখানে দেয়া আছে 31 মে 2021 সালের কিছু উদ্বৃত্ত সম্পদ দায়, নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব। তো 2021 সালের 31 মেতে যে উদ্বৃত্তগুলো ছিল সেটি হচ্ছে 2021 সালের জুনের 1 তারিখের উদ্বৃত্ত, সেটি হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত। ওকে, আচ্ছা, এই উদ্বৃত্ত সহ টোটাল আমরা 5টি টোটাল প্রারম্ভিক উদ্বৃত্ত সহ আরও 4টি লেনদেন আমরা হিসাব সমীকরণে প্রদর্শন করব। 4টি লেনদেন হচ্ছে 2, 5, 9 এবং 20। 2, 5, 9 এবং 20 তারিখ। তো প্রথমে আমরা হিসাব সমীকরণের একটা ঘর তৈরি করব। হিসাব সমীকরণের ঘরটা আমরা এইভাবে তৈরি করব। তারিখ a = l + OE এবং মন্তব্য। তো এখানে এর নিচে কয়টি ঘর হবে সেটা ফিক্সড না, আমাদেরকে দেখতে হবে আমরা যে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ প্রদর্শন করব সেই লেনদেনগুলোতে এ মানে অ্যাসেট বা সম্পদ, কতটি সম্পদ আছে ঠিক ততটি ঘর হবে। এই লেনদেনগুলোর মধ্যে কতটি এল আছে, এল মানে দায়, কতটি দায় আছে ততটি দায়ের ঘর হবে, মানে এল এর ঘর হবে। আর ওইর জন্য সব সময় মূলধন হিসাব, এই মূলধন হিসাবের মধ্যে 4টি হিসাব থাকে, একটি হচ্ছে মূলধন, একটি হচ্ছে আয়, অন্যটি হচ্ছে ব্যয়, আর একটি হচ্ছে উত্তোলন, এই 4টি। ওকে, তো আমরা দেখি সম্পদ কয়টি আছে, এল কয়টি আছে।
এখানে দেখতে পাচ্ছ প্রারম্ভিক উদ্ধৃত দেয়া আছে নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। তো এখানে দেখতে পাচ্ছি সম্পদ হচ্ছে নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব তিনটি, প্রদেয় হিসাবটা হচ্ছে দায়, দায় একটি। তাহলে দেখো এখানে লেখা আছে এই যে সম্পদ মানে এর নিচে নগদ, অফিস সরঞ্জাম এবং প্রাপ্য হিসাব তিনটি, আর এল মানে দায় লেখা আছে প্রদেয় হিসাব। আর এই প্রারম্ভিক সম্পদ থেকে, প্রারম্ভিক সম্পদ মানে নগদ, অফিস সরঞ্জাম এবং প্রাপ্য হিসাব, এই তিনটি সম্পদ থেকে প্রারম্ভিক দায়, প্রদেয় হিসাব বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে বা পার্থক্যটা, সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে লিখব কি, জুন 1 তারিখ মানে প্রারম্ভিক উদ্ধৃত নগদ 32,000, অফিস সরঞ্জাম 30,000, প্রাপ্য হিসাব 25,000, এই তিনটি হচ্ছে সম্পদ। তারপরে দায় লিখব 18,000 টাকা। নগদ 32,000, অফিস সরঞ্জাম 30,000, প্রাপ্য হিসাব 25,000, প্রদেয় হিসাব 18,000। এবার এই তিনটি থেকে 32,000, 30,000 এবং 25,000 এই তিনটি সম্পদ থেকে প্রদেয় হিসাব দায়টা বাদ দিলে আমরা যা পাবো সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখানে কিন্তু প্রারম্ভিক মূলধন সরাসরি উল্লেখ নাই, আমাদেরকে বের করতে হবে। তারপরে আসি জুন 2 তারিখ, এখানে বলছে 2, 5, 9 এবং 20। 2 তারিখ, মালিক নগদ 20,000 টাকা ও 30,000 টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করলো। তো মালিক, আমরা জানি মালিক প্রতিষ্ঠানে যা দেয় তাকে মূলধন বলে। তাহলে মালিকে নগদ টাকা দিয়েছেন এবং 30,000 টাকার অফিস সরঞ্জাম দিয়েছেন, তাইলে নগদ টাকা বাড়লো, 30,000 টাকার অফিস সরঞ্জাম বাড়লো এবং মূলধন বাড়লো 40,000 টাকা। নগদ বাড়লো, এখানে নগদ বাড়লো 10,000, অফিস সরঞ্জাম 30,000 এবং এই 10,000 এবং 30,000 মালিক যেহেতু দিয়েছে, মূলধন বেড়েছে, এই যে মূলধন 40,000। তো এটা কি লিখলাম, মূলধন হিসাব লিখলাম, ওই জন্যই আমরা মন্তব্যের ঘরে লিখবো মূলধন হিসাব। আগের এন্ট্রিটাও এটা মূলধন ছিল, ওই জন্য আমরা মূলধন হিসাব লিখেছিলাম। এবার আসি 5 তারিখ। 5 তারিখ 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যার 60% নগদে, অর্থাৎ 40,000 টাকার 60% 24,000 টাকা নগদে। তার মানে বোঝা গেল 40,000 টাকার পণ্য বিক্রয় করে নগদে পেয়েছি আমরা 24,000 টাকা, আর 16,000 টাকা পাইনি, যেটাকে বলে প্রাপ্য হিসাব। তো এই লেনদেন দ্বারা আমার নগদ টাকা বেড়েছে 24,000 টাকা, 16,000 টাকার প্রাপ্য হিসাব বেড়েছে এবং বিক্রয় বেড়েছে 40,000 টাকা, সেটা আমরা লিখব। নগদ বেড়েছে 24,000 টাকা, প্রাপ্য হিসাব বেড়েছে 16,000 টাকা, আর বিক্রয় বেড়েছে 40,000 টাকা। বিক্রয়টা হচ্ছে আয়। তো আমরা জানি এই ওইর মধ্যে 4টি উপাদান আছে, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। মূলধন এবং আয় যদি হয় তাহলে আমরা এই ঘরে যোগ করব, উত্তোলন এবং ব্যয় হলে এখানে বিয়োগ করব। আর এই 5 তারিখের এন্ট্রিটা ছিল বিক্রয়, বিক্রয়টা হচ্ছে আয়, যেহেতু এটা আয় সো এটা আমরা যোগ করব। আর এটা ছিল বিক্রয় হিসাব, তাই আমরা মন্তব্যের ঘরে লিখব বিক্রয়। এবার আসি 17 তারিখ, এবার আসি 9 তারিখ। 9 তারিখ ভাড়া পরিশোধ 8,000 টাকা। এই লেনদেনের কারণে যে দুটি পক্ষের পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে, একটা হচ্ছে ভাড়া খরচ হিসাব, আরেকটি হচ্ছে নগদান হিসাব। অর্থাৎ ভাড়া খরচ বেড়েছে এবং নগদ টাকা কমেছে। সো নগদ থেকে মাইনাস করতে হবে, আর ভাড়া খরচ মূলধন থেকে মাইনাস করতে হবে। নগদ কমেছে 8,000 টাকা ভাড়া পরিশোধ করার কারণে। আরেকটা হচ্ছে ভাড়া খরচ, ভাড়া খরচটা হচ্ছে ব্যয়। আমরা জানি ওইর মধ্যে 4টি উপাদান থাকে, এর মধ্যে একটি হচ্ছে ব্যয়, আর ব্যয় থাকলে ওই থেকে মাইনাস হয়, আর মাইনাসটা আমরা ব্র্যাকেট দিয়ে বুঝাই, এটার নাম হচ্ছে ভাড়া খরচ। আমরা মন্তব্যের ঘরে ওই এন্ট্রিটাই লিখব যদি ওইর মধ্যে থাকে, ওইর মধ্যে থাকবে যে এন্ট্রিটা, সেই এন্ট্রিটার আমরা নাম লিখব এখানে। তারপরে আসি 20 তারিখ। 20 তারিখ হচ্ছে গুশ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে। পণ্য ক্রয় করেছি 9,000 টাকা, তার মানে ক্রয় বেড়েছে 9,000 টাকা। ক্রয়টা হচ্ছে ব্যয়, ব্যয় বাড়লে মূলধন থেকে মাইনাস হয়। খেয়াল করো 20 তারিখ, এই যে মূলধন থেকে মাইনাস হচ্ছে 9,000 টাকা, এটার নাম হচ্ছে ক্রয়। এই ক্রয়ের কারণে আমার 50% ধারে, অর্থাৎ ক্রয়ের কারণে নগদ টাকা পেয়েছি আমি 50% আর ধারে হচ্ছে 50%। ক্রয় 9,000 টাকা, এর কারণে আমার ক্রয় বেড়েছে 9,000 টাকা এবং ধারে 50%, তার মানে বোঝা যাচ্ছে আমরা
50% নগদে পরিশোধ করেছি এবং 50% ধারে, মানে প্রদেয় হিসাব বেড়েছে 50%। 9,000 টাকার 50% হচ্ছে 4,500 টাকা। তো নগদ টাকা কমেছে 4,500 টাকা আর প্রদেয় হিসাব বেড়েছে 4,500 টাকা। নগদ টাকা কমেছে 4,500 টাকা এবং প্রদেয় হিসাব বেড়েছে 4,500 টাকা। এবার যে কাজটা করব, নগদের কলামটা যোগ করব, অফিস সরঞ্জামের ঘরটা যোগ করব, প্রাপ্য হিসাব যোগ করব, প্রদেয় হিসাব যোগ করব, মূলধন হিসাব যোগ করব। তারপর এর নিচে যে 3টা ঘর আছে সেই 3টা ঘর আমরা যোগ করে পাবো 1,54,500। আর প্রদেয় হিসাব এবং মূলধন হিসাব মানে এল প্লাস ওই এই দুটো যোগ করে পাবো 1,54,500 টাকা। ব্যাস, আমরা মানে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ আমরা এই চারটি লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন করলাম। এবার আসি আমরা গ নাম্বারে। গ নাম্বার বলেছে জুন 2, 5, 17 ও 26 তারিখের ঘটনার দাখিলা প্রস্তুত করো। দাখিলা মানে হচ্ছে জাবেদা। ওকে, তো আমরা জাবেদা প্রস্তুত করব। কেউ দেখলাম শুধু একটা হিসাবকে ডেবিট করছে আর একটা হিসাবকে ক্রেডিট করছে, কোনো ব্যাখ্যা দিচ্ছে না। ওকে, তো আমরা ফলো করব এই 4-এর জন্য কি বলা হয়েছে। 4-এর জন্য বলা হয়েছে ব্যাখ্যা সহ সকল দাখিলা সঠিকভাবে সম্পন্ন করলে আমাকে 4 দিবে। আচ্ছা, তো আমরা যাই একটা জাবেদা ঘর বানাই। খেয়াল করো, তিস্তা বিপণী বিতান এর জাবেদা আমাদেরকে বলা হয়েছে 2, 5, 17 ও 26 তারিখের লেনদেন দ্বারা জাবেদা করব বা দাখিলা দিব। 2, 5, 17 এবং 26। প্রথম 2, মালিক নগদ এত টাকা মানে 10,000 টাকা ও 30,000 টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করলো। অর্থাৎ নগদ টাকা বেড়েছে, আমরা জানি নগদ টাকা বাড়লে ডেবিট হয়। 30,000 টাকার অফিস সরঞ্জাম বেড়েছে, অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ বাড়লে ডেবিট হয়। নগদ টাকাও সম্পদ, তাহলে এই দুইটা সম্পদ বাড়লো, তার মানে নগদ এবং অফিস সরঞ্জাম দুটি ডেবিট। এবং এই দুটি মালিক যেহেতু প্রদান করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে, সেহেতু মূলধন বেড়েছে, মূলধন বাড়লে ক্রেডিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়। তাহলে আমরা কি লিখব? নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, অফিস সরঞ্জাম ডেবিট 30,000 টাকা, এবং এই 10 এবং 30 টোটাল 40,000 টাকা মালিক এনেছে প্রতিষ্ঠানে, তাই মূলধন হিসাব ক্রেডিট, মানে মালিকানা সত্ত্ব বেড়েছে। আর আমরা ব্যাখ্যাটা লিখব কি? যেহেতু মালিক নগদ ও অফিস সরঞ্জাম ব্যবসায়ে বিনিয়োগ করেন। তারপরে আসি 5 তারিখ। 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যার 60% নগদে, অর্থাৎ 40,000 টাকার পণ্য বিক্রয় করেছি আমরা, বিক্রয় বেড়েছে 40,000, এটা হচ্ছে আয় বাড়লে আমরা জানি ক্রেডিট হয়, তার মানে বিক্রয় বেড়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা। আর 60% নগদে পেয়েছি, নগদ টাকা বেড়েছে আমার 60%, 40,000 টাকার 60% হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা নগদ বেড়েছে, নগদান হিসাব ডেবিট 24,000 টাকা। আর পাইনি 40%, অর্থাৎ 16,000 টাকা আমি পাইনি, মানে প্রাপ্য হিসাব বেড়েছে, এটাও সম্পদ বাড়লে ডেবিট হয়। প্রাপ্য হিসাব ডেবিট 16,000 টাকা, তার মানে নগদান হিসাব ডেবিট 24,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট 16,000 টাকা, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 40,000 টাকা, যেহেতু নগদেও ধারে পণ্য বিক্রয় করা হলো। তারপরে আসি 17 তারিখ। 17 তারিখ বলা হয়েছে মালিক ব্যক্তিগত সম্পদ 1 লাখ টাকায় বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ ক্রয় করেন। তো খেয়াল করো, মালিকের সম্পদ বিক্রি করে মালিক কি করলো সেটা প্রতিষ্ঠানে দেখার বিষয় না। তার কারণে, এই ঘটনার কারণে প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, অর্থাৎ এটি লেনদেন নয়। আর যেটি লেনদেন নয় সেটির কোনো জাবেদা হয় না, তাই আমরা লিখে দিলাম জুন 17 লেনদেন নয়, এটার জাবেদা নাই। তারপর 26 তারিখ, 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। পণ্য বিক্রয় করেছি, বিক্রয় বেড়েছে এবং নগদ টাকা বেড়েছে। নগদটা হচ্ছে সম্পদ বাড়লে ডেবিট, নগদান হিসাব ডেবিট। বিক্রয়টা হচ্ছে আয় বেড়েছে, আমরা জানি আয় বাড়লে ক্রেডিট, তার মানে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। খেয়াল করো, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো। এবার ডেবিট এবং ক্রেডিট যোগ করে দিব, 1,10,000, 1,10,000। আমাদের 3 নাম্বার অপশনটা কমপ্লিট। তারপরে আসি ঘ নাম্বার। মূলধন হিসাব
নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ও প্রদেয় হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমরা এই 4টি খতিয়ান প্রস্তুত করব। ওকে, তো অনেকে যে কাজটা করেন, খতিয়ান করেন কিন্তু প্রারম্ভিক উদ্বৃত্তটা লিখেন না। তো প্রথমেই আমরা শুরু করি মূলধন হিসাব। মূলধন হিসাবের খতিয়ান খেয়াল করো, তিস্তা বিপণী বিতান মূলধন হিসাব, এই হচ্ছে খতিয়ানের ঘর। এখানে কোড নাম্বার, তারিখ, হিসাব খাত, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট ক্রেডিট। ওকে, তো আমরা প্রথম থেকে দেখব এখানে কি আছে। খেয়াল করো, প্রারম্ভিক যে উদ্বৃত্ত আছে এখানেও একটা মূলধন আছে, কিন্তু এখানে লেখা নাই কোথাও। নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব দেয়া আছে, কিন্তু এখানে কোনো মূলধন দেয়া নাই। আসলে মূলধন আছে, অর্থাৎ সম্পদ থেকে, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে পাওয়া যায় কি মূলধন। 32, 30 এবং 25,000, এই তিনটা যোগ করে 18,000 টাকা বাদ দিলে আমরা মূলধন পাবো। এটি হচ্ছে মূলধনের উদ্বৃত্ত। তো আমরা মূলধনের উদ্বৃত্তটা বের করেছিলাম এই যে খ নাম্বারে। এটা খ হবে। খ নাম্বারে এই যে বের করেছিলাম 1 তারিখে মূলধন হচ্ছে 69,000 টাকা। তো মূলধনের খতিয়ানে আমরা প্রথমেই লিখব 1 তারিখ জের, লিখে আমরা মূলধনের ক্রেডিট দিকে বসাবো, কারণ হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়। ওকে, তাই আমরা এই মূলধনটা ক্রেডিট দিকে বসালাম। তারপরে দেখব মূলধন রিলেটেড আর কি কি আছে, অর্থাৎ আর কোনো লেনদেন আছে কিনা। এখানে 2 তারিখ একটা লেনদেন আছে, মালিক নগদ এত টাকা অফিস সরঞ্জাম ব্যবসায়ে বিনিয়োগ করলো। অর্থাৎ মালিকের নগদ টাকা দিয়েছেন 10,000 আর 30,000 টাকার অফিস সরঞ্জাম দিয়েছেন। অর্থাৎ নগদ টাকা বেড়েছে, অফিস সরঞ্জাম বেড়েছে এবং মূলধন বেড়েছে। মূলধন বেড়েছে 40,000 টাকা। তো মূলধন এখানে এখানে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। আমরা ক্রেডিট দিকে টাকা লিখব 10,000 এবং 30,000, কিন্তু নাম লিখব নগদান হিসাব এবং অফিস সরঞ্জাম হিসাব। ফলো করো, নগদান হিসাব 10,000 টাকা, অফিস সরঞ্জাম হিসাব 30,000 টাকা। তো প্রথমে ব্যালেন্সটা আছে 69,000 টাকা ক্রেডিট। এই 69,000 টাকা ক্রেডিটের সাথে 10,000 টাকার ক্রেডিট দুইটা যোগ করে হবে 79,000 টাকা। এই 79,000 টাকা এবং 30,000 টাকা যোগ করে 1,09,000 টাকা। আমরা জানি ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়। আচ্ছা, গেল মূলধন হিসাব। তারপরে আসি নগদান হিসাব। আবার একটা নগদের ঘর বানাবো আমরা, সেম আগের মতো। প্রথমে শুরু করতে হবে কি, যে নগদের ব্যালেন্স দিয়ে। এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত নগদের ব্যালেন্স আছে 32,000 টাকা। নগদ যেহেতু সম্পদ, সম্পদের ব্যালেন্সটা হয় ডেবিটে। ওকে, তো আমরা প্রথমেই ডেবিট দিকে লিখব 32,000 টাকা, মানে ডেবিট জেরের মধ্যে লিখব 32,000 টাকা জের 1 তারিখে। তারপরে আমরা লেনদেনগুলো থেকে বসাবো। 2 তারিখে নগদ আছে, আমরা দেখব কোন কোন লেনদেনগুলোতে নগদ আছে, শুধু সেগুলো বসাবো। এই যে মালিক 10,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছেন, তার মানে কি নগদ টাকা বেড়েছে 10,000 টাকা। নগদান হিসাব ডেবিট, আমরা টাকাটা ডেবিট দিকে বসাবো 10,000। আর মূলধন হিসাব ক্রেডিট, নাম লিখবো মূলধন হিসাব, বসাবো আমরা ডেবিট দিকে 10,000 আর নাম লিখবো মূলধন হিসাব। ওকে, তো 32,000 ডেবিট, এই 10,000ও ডেবিট, 32 এবং 10 ডেবিট ডেবিট যোগ করলে টোটাল 42,000 টাকা ডেবিটে। তারপরে আসি 5 তারিখ। 5 তারিখে নগদ আছে 60%, মানে 24,000 টাকা। 40,000-এর 60%, অর্থাৎ 24,000 টাকার পণ্য বা 60% পণ্য আমরা কি করছি, নগদে বিক্রি করেছি। তার মানে 24,000 টাকা নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ডেবিট দিকে লিখবো 24,000 টাকা, নাম লিখবো বিক্রয় হিসাব। ডেবিট দিকে 24,000, নাম হচ্ছে বিক্রয় হিসাব। 42,000 ডেবিট, 24,000ও ডেবিট। 42,000 এবং 24,000 দুইটা যোগ করলে 66,000। তারপরে আসি 9 তারিখ। ভাড়া পরিশোধ 8,000 টাকা, দেখা যাচ্ছে নগদ আছে, মানে নগদ টাকা কমেছে। এটা জাবেদা হচ্ছে ভাড়া ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে টাকা লিখবো 8,000 আর নাম লিখবো ভাড়া হিসাব। ক্রেডিট দিকে 8,000 টাকা, নাম লিখবো ভাড়া হিসাব। এই 66,000 হচ্ছে ডেবিট ব্যালেন্স আর 8,000 হচ্ছে ক্রেডিট। তার মানে একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ হয়। 66,000 থেকে 8,000 বাদ দিলে 58,000 টাকা। তারপরে আসি 12 তারিখ।
চলতি মাসের 5 তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল। এই যে 5 তারিখে আমরা ধারে বিক্রি করেছিলাম 40%, 60% নগদ, মানে 40% হচ্ছে 40,000, 40% হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা ধারে পণ্য বিক্রি করেছিলাম, অর্থাৎ 16,000 টাকা আমরা প্রাপ্য হিসাবের কাছে পাবো। এখন এই টাকাটা পেয়েছি, তবে 5% বাট্টা সাপেক্ষে। তার মানে পেয়েছি 16,000 থেকে 5,500 টাকা কম, অর্থাৎ 15,500 টাকা পেয়েছি। তাহলে নগদ টাকা বেড়েছে, নগদান হিসাব ডেবিট 15,500 টাকা। তার মানে ডেবিট দিকে লিখব 15,500 টাকা, নাম লিখব প্রাপ্য হিসাব। 15,500 নাম লিখব প্রাপ্য হিসাব। এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট 15,500, বাট্টা হিসাব ডেবিট 500, আর প্রাপ্য হিসাব ক্রেডিট 16,000। তো যেহেতু আমাদের নগদ দরকার, সো নগদান হিসাব ডেবিট 15,500 টাকা, আমরা ডেবিট দিকে লিখলাম 15,500, নামটা লিখলাম উল্টোটা অর্থাৎ ক্রেডিটেরটা। তো 58,000 টাকা ডেবিট, এই 15,500 টাকাও ডেবিট, তার মানে ডেবিট ডেবিট যোগ করলে হয় 73,500 টাকা। তারপরে আসি 17 তারিখ। 17 তারিখ আমরা জানি মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য ল্যাপটপ কিনেছেন, তার মানে এটা লেনদেন নয়, যেহেতু লেনদেন নয় সেটা আসবে না। 20 তারিখ ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে পণ্য কিনেছি, তার মানে আমার টাকা কমেছে। 50% ধারে, তার মানে বাকি 50% হচ্ছে নগদে, আমরা নগদ টাকা পরিশোধ করেছি, অর্থাৎ 9,000-এর 50% 4,500 টাকা আমরা নগদ পরিশোধ করেছি, আর 4,500 টাকা ধারে। তো আমাদের দরকার হচ্ছে নগদ, যেহেতু নগদ টাকা পরিশোধ করেছি, সো এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর প্রদেয় হিসাব ক্রেডিট। তো আমরা প্রদেয় হিসাবটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা করছি নগদান হিসাব, সো নগদান হিসাবটা আমরা ফলো করব। নগদান হিসাব ক্রেডিট 4,500 টাকা, আমরা ক্রেডিট দিকে 4,500 টাকা লিখবো, কিন্তু নাম লিখবো ক্রয় হিসাব। ক্রেডিট দিকে 4,500, নাম লিখবো ক্রয় হিসাব। এবার এই 73,500 টাকা থেকে 4,500 টাকা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 69,000 টাকা, যেহেতু একটা ডেবিট আর একটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়। তারপরে আসি 23 তারিখ। ঘোষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো, 200 টাকা বাট্টা পাওয়া গেল। ঘোষ অ্যান্ড সন্স কোথায় আছে, সেই 20 তারিখ। এই যে 50% ধারে, অর্থাৎ ঘোষ অ্যান্ড সন্স আমাদের নিকট 9,000-এর 50% অর্থাৎ 4,500 টাকা পেত। এই টাকা আমরা পরিশোধ করেছি, তবে 200 টাকা বাট্টায়, অর্থাৎ 200 টাকা আমাকে ছাড় দিয়েছে। এটার জাবেদা হচ্ছে যে মানে প্রদেয় হিসাব ডেবিট ঘোষ অ্যান্ড সন্স 4,500 টাকা, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ 4,500 টাকা থেকে 200 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকে, অর্থাৎ 4,300 টাকা, আর বাট্টা হিসাব ক্রেডিট 200 টাকা। তো যেহেতু নগদান হিসাব ক্রেডিট 4,300 টাকা, আমরা লিখব ক্রেডিট দিকে 4,300 টাকা, আর নাম লিখব প্রদেয় হিসাব ঘোষ অ্যান্ড সন্স। দেখো 4,300 টাকা নগদান হিসাব ক্রেডিট, নাম প্রদেয় হিসাব ঘোষ অ্যান্ড সন্স। এই 69,000 টাকা থেকে 4,300 টাকা বিয়োগ, যেহেতু 69,000 টাকা ডেবিট আর 4,300 টাকা হচ্ছে ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, বিয়োগ করলে হয় 64,700 টাকা। তারপর 26 তারিখ 30,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। ওকে, এখানেও নগদ আছে, নগদে বিক্রয় করেছি, তার নগদ টাকা বেড়েছে, এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, আমরা ডেবিট দিকে লিখব 30,000 আর নাম লিখব বিক্রয় হিসাব। ডেবিট দিকে 30,000 টাকা, নাম লিখব বিক্রয় হিসাব। 30,000 ডেবিট, 64,700 টাকা ডেবিট, ডেবিট ডেবিট যোগ করলে হয় 94,700 টাকা। তারপর লাস্ট জুন 30, ম্যানেজারের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এখানেও নগদ আছে, নগদ টাকা কমেছে, আর বেতন খরচ বেড়েছে। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ ক্রেডিট, ক্রেডিট দিকে 10,000 টাকা, নাম লিখব বেতন হিসাব বা বেতন খরচ হিসাব। ক্রেডিট দিকে 10,000, নাম হচ্ছে বেতন হিসাব। 94,700 টাকা ডেবিট আর 10,000 টাকা ক্রেডিট, তার মানে বিয়োগ, বিয়োগ করলে হয় 84,700 টাকা। গেল নগদান হিসাব। তারপরে বলেছে অফিস সরঞ্জাম হিসাব করার জন্য। মূলধন হিসাব গেল, নগদান হিসাব গেল, এবার অফিস সরঞ্জাম হিসাব। ওকে, তো আমরা দেখব এখানের মধ্যে অফিস সরঞ্জাম কী কী আছে, মানে কোথায় কোথায় অফিস সরঞ্জাম আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক উদ্ধৃত্যতে অফিস সরঞ্জাম আছে 30,000 টাকা, এটা দিয়ে শুরু করব, মানে জের বা ব্যালেন্স বিডি লিখে 30,000 টাকা লিখব ডেবিট দিকে, যেহেতু অফিস সরঞ্জামটা হচ্ছে সম্পদ। 1 তারিখ জেরের ডেবিট দিকে 30,000 টাকা। এবার দেখব লেনদেনগুলোর মধ্যে কোথায় অফিস সরঞ্জাম আছে।
এই যে 2 তারিখ আর একটা অফিস সরঞ্জাম আছে, মালিকে 30,000 টাকার অফিস সরঞ্জাম বিনিয়োগ করছে প্রতিষ্ঠানে, তার মানে প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম বেড়েছে আর মূলধন বেড়েছে, তার মানে অফিস সরঞ্জামটা ডেবিট, তার মানে ডেবিট দিকে লিখবো 30,000 টাকা আর নাম লিখবো মূলধন হিসাব। 30,000 টাকা ডেবিটে নাম লিখবো মূলধন হিসাব। এই 30,000 ডেবিট, এই 30,000 ডেবিট, ডেবিট ডেবিট যোগ করে 60,000 টাকা। এখানে আর কোথাও অফিস সরঞ্জাম নেই, তার মানে অফিস সরঞ্জাম হিসাব কমপ্লিট। এবার আসি, বলেছে মূলধন গেল, নগদ গেল, অফিস সরঞ্জাম গেল, এবার রয়েছে প্রদেয় হিসাব। ওকে, তো প্রথমে শুরু করব প্রদেয় হিসাবে প্রারম্ভিক জের দিয়ে। প্রারম্ভিক জেরে আছে প্রদেয় হিসাব 18,000 টাকা, তো আমরা প্রথমেই লিখব 18,000 টাকা প্রারম্ভিক জেরে, জের 18,000 টাকা। এখানে ক্রেডিট লেখা হয়েছে ওই কারণে যেহেতু প্রদেয় হিসাবটা দায়, আমরা জানি দায়ের ব্যালেন্সটা ক্রেডিট হয়। তারপরে দেখব প্রদেয় হিসাব আর কোথায় আছে এই লেনদেনগুলো থেকে। আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে, অর্থাৎ এখানে একটা প্রদেয় হিসাব আছে, ক্রয় করেছি 9,000 টাকা, পরিশোধ করেছি 50% আর 50% পরিশোধ করিনি। ওকে, তো যে টাকাটা পরিশোধ করিনি সেটা হচ্ছে 9,000-এর 50% অর্থাৎ 4,500 টাকা। এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো আমার দরকার প্রদেয় হিসাব, যেহেতু প্রদেয় হিসাবটা ক্রেডিট 4,500 টাকা, আমরা ক্রেডিট দিকে লিখবো 4,500 টাকা, নাম লিখবো ক্রয় হিসাব। ক্রেডিট দিকে 4,500 টাকা, নাম হচ্ছে ক্রয় হিসাব। 18,000 টাকা ক্রেডিট, 4,500 টাকা ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ হয়, যোগ হলে 22,500 টাকা। এবার দেখব আর কোথায় আছে প্রদেয় হিসাব। 23 তারিখ প্রদেয় হিসাব আছে, এই যে ঘোষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো, 200 টাকা বাট্টা পাওয়া গেল। সে পেত আমাদের কাছে 50% অর্থাৎ 4,500 টাকা, কিন্তু সে আমাদেরকে ছাড় দিছে 200 টাকা। আমরা পরিশোধ করেছি টোটাল হচ্ছে 4,300 টাকা, কিন্তু আমাদের প্রদেয় হিসাব কমেছে 4,500 টাকা। ওকে, তো এটার জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট 4,500 আর নগদান হিসাব ক্রেডিট 4,300, পাট্টা হিসাব ক্রেডিট 200। তো যেহেতু প্রদেয় হিসাব ডেবিট, আমরা ডেবিটে লিখব 4,300, এর বিপরীতে লিখব আমরা নগদান হিসাব, আর 200 টাকা লিখব ডেবিট দিকে, এটার বিপরীতে লিখব আমরা বাট্টা হিসাব। ওকে, তো যেহেতু প্রদেয় হিসাবটা ডেবিট, আমরা ডেবিট দিকে লিখব 4,300 টাকা নগদান হিসাব, আর বাট্টা হিসাব হচ্ছে 200 টাকা। তো 22,500-র সাথে 4,300 বিয়োগ, যেহেতু একটা ডেবিট আর একটা ক্রেডিট, 18,200। এই 18,200 থেকে আবার 200 বিয়োগ, টোটাল 18,000 টাকা গেল আমাদের প্রদেয় হিসাব। আর কোথাও প্রদেয় হিসাব নেই। ওকে, তো এখানে আমাদের গ নাম্বার প্রশ্নের আনসারটা কমপ্লিট। যেহেতু বলছে মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব এবং প্রদেয় হিসাব করার জন্য, এই চারটেই আমরা করে ফেলেছি। এবার আমরা করব এটি। তো এখানে দেয়া আছে জুন 2, 5, 18, 20, 23 এবং 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা প্রস্তুত করো। তো আমরা জানি নগদ প্রাপ্তি জাবেদায় আসে নগদ এবং ব্যাংকের টাকা বাড়লে, এবং নগদ প্রদান জাবেদায় আসে নগদ ও ব্যাংকের টাকা কমলে। ওকে, আচ্ছা, তো 2, 5, 12, 20, 23 এবং 30। 2, 5, 12, 20, 23 এবং 30। তো দেখো এখানের মধ্যে আমরা প্রথমে লিখব নগদ প্রাপ্তি জাবেদা। এই যে নগদ প্রাপ্তি জাবেদা, তারিখের গড়, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট, এই গড়টা ফিক্সড। আমরা দেখি নগদ প্রাপ্তি অর্থাৎ নগদ এবং ব্যাংকের টাকা বেড়েছে কোথায় কোথায়, এই লেনদেনগুলো। 2 তারিখে নগদ টাকা বেড়েছে 10,000 টাকা, অর্থাৎ মালিকের মানে বিনিয়োগ করেছে 10,000 টাকা, এটার হচ্ছে নগদ টাকা বেড়েছে, তার মানে নগদান হিসাব ডেবিট 10,000 আর মূলধন হিসাব ক্রেডিট। আমরা লিখব নগদান হিসাব ডেবিট, অর্থাৎ ডেবিট দিকে নগদের করে, আর মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু ক্রেডিট দিকে মূলধনের ঘর নাই, সো অন্যান্য হিসাবের মধ্যে লিখব আমরা 10,000 টাকা, আর এটার নাম লিখব ক্রেডিট হিসাব খাত, মূলধন হিসাব, মানে ক্রেডিট ছিল মূলধন হিসাব, তাই মূলধন হিসাব লিখব। তারপরে নগদ টাকা বেড়েছে 5 তারিখে।
40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো যার 60% নগদ, অর্থাৎ বিক্রি করে নগদ পেয়েছি আমরা 60%, 24,000 টাকা। 40,000-এর 60% 24,000 টাকা। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু 24,000 টাকা নগদান হিসাব বেড়েছে, তো আমরা নগদের ঘরে লিখব 24,000 টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট 24,000 টাকা। এখানে কিছু লিখতে হবে না, কারণ ক্রেডিট হিসাব খাত এখানে দেয়া আছে বিক্রয় হিসাব, তাই লিখব না। আবার আছে নগদ টাকা বেড়েছে 12 তারিখ। 5 তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল। এই যে 5 তারিখ ধারে বিক্রি করেছিলাম আমরা 40%, অর্থাৎ 16,000 টাকা, এর 5% বাট্টায় পেয়েছি। এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট হচ্ছে ওই 4,500 থেকে 16,000 টাকা থেকে 500 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকে, অর্থাৎ 15,500 টাকা। নগদান হিসাব ডেবিট 15,500, বাট্টা ডেবিট 500, আর প্রাপ্য হিসাব ক্রেডিট 16,000 টাকা। তো নগদান হিসাব ডেবিট 15,500, বাট্টা হিসাব ডেবিট 500 এবং প্রাপ্য হিসাব ক্রেডিট 16,000 টাকা। ওকে, তো প্রাপ্য হিসাবের যদি নাম থাকে এই নামটা আমরা এখানে লিখব। এখানে আর কোথাও প্রাপ্য হিসাব নেই, তাই আমরা নগদ প্রাপ্তি জাবেদাটা এখানেই শেষ করব। তো এখানে 5টি ঘর আছে, এই সবগুলো ঘর আমরা যোগ করব। যোগ করার পর ডেবিটের যে 2টা আছে সেই 2টাও যোগ করে এখানে বসাবো, টোটাল 50,000 টাকা। আর ক্রেডিটের যে 3টা ঘর আছে এই 3টা ঘর যোগ করে বসাবো 50,000 টাকা। 2টা পাশ সমান হয়ে যাবে। এবার আসি নগদ প্রদান জাবেদায়। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় নগদ এবং ব্যাংকের টাকা কমলে। এই হচ্ছে নগদ প্রদান জাবেদার ঘর। তারিখ, চেক নং, ডেবিট হিসাব খাত, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট দিকে 2টি ঘর এবং ডেবিট দিকে 3টি ঘর। তো যে লেনদেনগুলো বলা হয়েছে ঠিক সেই লেনদেনগুলি আমরা দেখব। 2, 5, 12, 20, 23 এবং 30, এই 6টি লেনদেন। এই 6টি লেনদেনের মধ্যে দেখব যে কোন লেনদেনগুলোর দ্বারা নগদ এবং ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ। 20 তারিখ আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ ঘোষ অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যার 50% ধারে। ওকে, তো পণ্য ক্রয় করেছি 9,000 টাকা দিয়ে, পণ্য ক্রয় করেছি 9,000 টাকা দিয়ে, এর 50% ধারে। তার মানে বোঝা যাচ্ছে বাকি 50% আমরা পরিশোধ করেছি, মানে অর্থাৎ 4,500 টাকা দিয়ে আমরা নগদ 4,500 টাকা দিয়ে ক্রয় করেছি এবং ধারে 4,500 টাকা দিয়ে ক্রয় করেছি। তো নগদ টাকা এখানে পরিশোধ করেছি 4,500 টাকা। তো নগদে পণ্য ক্রয়, এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো আমরা ক্রয়ের ঘরে লিখব 4,500, নগদের ঘরে লিখব 4,500। আমরা নগদের ঘরে লিখব 4,500 এবং ক্রয়ের ঘরে লিখব 4,500। এখানে ডেবিট হিসাব খাত খালি থাকবে, যেহেতু ক্রয় হিসাব দেয়া আছে ডেবিট দিকে, সো এখানে লিখতে হবে না। তারপরে হচ্ছে 23 তারিখ। 23 তারিখ আছে ঘোষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো এবং 200 টাকা বাট্টা পাওয়া গেল। এখানেও নগদ টাকা পরিশোধ করেছি। ঘোষের এই যে 20 তারিখ ঘোষ আমাদের কাছে পেত 50%, অর্থাৎ 4,500 টাকা। তো 200 টাকা আমাদেরকে ছাড় দিয়েছে, আমরা পরিশোধ করেছি 4,300 টাকা। তার মানে নগদান হিসাব ক্রেডিট 4,300 টাকা, বাট্টা হিসাব ক্রেডিট 200 টাকা, আর এই যে প্রদেয় হিসাব যেটি অর্থাৎ ঘোষ অ্যান্ড সন্স সেটা ডেবিট 4,500 টাকা। নগদান হিসাব ক্রেডিট 4,300 টাকা, বাট্টা ক্রেডিট 200 টাকা এবং প্রদেয় হিসাব ঘোষ অ্যান্ড সন্স ডেবিট 4,500 টাকা। এখানে ডেবিট হিসাব খাত হচ্ছে ঘোষ অ্যান্ড সন্স, অর্থাৎ প্রদেয় হিসাবটা। তারপরে আছি তারপরে দেখি 30 তারিখ ম্যানেজারের বেতন প্রদান করা হলো 10,000 টাকা। এটার জাবেদা হচ্ছে বেতন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার মানে নগদ টাকা কমেছে, সেটা আসবে। বেতন ডেবিট, যেহেতু ডেবিট দিকে বেতনের কোনো ঘর নেই, তার মানে অন্যান্য হিসাবের মধ্যে লিখব 10,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট নগদের করে 10,000 টাকা। আর ডেবিট হিসাব খাত হচ্ছে বেতন হিসাব,
সো আমরা বেতন হিসাবটা লিখব। এবার এই 5টি ঘর আমরা যোগ করব। যোগ করার পর ডেবিট দিকের 3টি ঘর একসাথে যোগ করব, আর ক্রেডিট দিকের 2টি ঘর আমরা যোগ করব। যোগ করার পর দুই পাশ মিলে যাবে। শেষ হলো আমাদের নগদ প্রদান জাবেদাটি, আর সেই সাথে আমাদের শেষ হলো অ্যাসাইনমেন্টের পুরো 5টি প্রশ্নের উত্তর। নেক্সট অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য, অর্থাৎ নেক্সট হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।